আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখা সম্ভব হতো না বললেন নাহিদ। জুলাই আন্দোলন কয়েকজন ছাত্রের নয়, মন্তব্য ফখরুলের। জুলাই সনদ হবে বাংলাদেশে পথ চলায় ঐতিহাসিক দলিল বললেন আলী রিয়াজ। কমিশন বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট বিএনপির। এবং আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের শুনানি কাল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনে আহতদের সেবা দেয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ জুলাই বিপ্লবের দিনগুলোতে বাংলাদেশে তার ব্যতিক্রম ঘটেছে। আন্দোলনের সময় চিকিৎসকদের উপর হামলা ও হুমকি চলেছে। তারপরেও যারা আহতদের চিকিৎসা দিয়েছেন তারাই জুলাই আন্দোলনের সত্যিকারের নায়ক। নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 1.5 লাখ পুলিশকে ট্রেনিং দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সার্বিক বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 60,000-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে মাঠে থাকবেন। প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিংয়ের সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যেন কাজ জোরদারভাবে করতে পারে এবং নির্বাচনের সময় যেন তাদের কোনো দুর্বলতা না থাকে সেজন্য সতর্ক করা হয়েছে। আমাদের যাতে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে এবং ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে এবং এই ক্ষেত্রেও আমাদের যাতে কোঅর্ডিনেশনগুলো ভালো হয় সেই জন্য বলা হয়েছে। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ আবুল কালাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এনসিপি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে ছড়িয়ে পড়া অভিযোগ নাকচ করেছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না। কোটা সংস্কার আন্দোলনকে যদি গণ অভ্যুত্থান ও সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনের জন্য আরও 4 বছর অপেক্ষা করতে হতো। সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে এবং দুঃখজনক হলেও সত্য, এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, ঘরের ভেতর থেকে আমরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে সবাই যার যার অবস্থান থেকে সরে এসেছে জাতীয় স্বার্থে।
বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয় এ কথা স্মরণ করিয়ে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত চেষ্টাই করা হোক চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে সকালে শাহবাগে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে গ্রাফিটি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফখরুল আরও বলেন, জুলাই অভ্যুত্থান শুধু কয়েকজন ব্যক্তি বা ছাত্রের নয়, এটি সবার। মণ্ডলের নামে রিপোর্টে দেখুন বিস্তারিত। শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল ঢাকা শহরে ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আন্দোলন গুটি কয়েক ব্যক্তির নয়, ছিল সব বয়সী মানুষের। আওয়ামী লীগ ও তার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর শত নিপীড়নের পরও বিএনপি কোনো নেতাকর্মীর আত্মসমর্পণ করেনি, কারো কাছে কোনো মুচলেখাও দেয়নি। আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে দেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে। কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি সংস্কারের সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন সমর্থন করেছে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে সকালে এক সৌজন্য সাক্ষাতে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এ কথা বলেন। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী নির্বাচনে নিরপেক্ষতা এবং পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনার বিষয়ে জোর দেন জামাত আমির। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে জুলাই সনদকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে তৈরি করতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। তবে শুরুর আলোচনায় কয়েকটি বিষয়ে বিরোধিতা করে ওয়াকআউট করে বিএনপি। বিষয়টির সমালোচনা করেছেন জামাতসহ অন্যান্য রাজনৈতিক দল। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 20তম বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশাবাদ ব্যক্ত করেন আলোচনা নিষ্পত্তি করে ঐক্যমত্যের বিষয়গুলো জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে দেশের আগামী দিনের পথরেখা নির্মাণ করা হবে। পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে। তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। কিন্তু কতগুলো মৌলিক বিষয়ে অগ্রগতি হলেও এখনও নিষ্পত্তি হয়নি বেশ কিছু জায়গায়। যেখানে কমিশন এই সপ্তাহের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে চায়, সেখানে সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে।
সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। বিএনপির ওয়াকআউটের বিষয়ে কথা বলেছেন জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এসব পদে যারা দলীয়করণ করবে ভাবছে এটি তাদেরই সমস্যা। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটার সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের দিকে তাকিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সেই সিদ্ধান্ত কোনো দিন বাস্তবায়ন হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনকে সবসময় মনে রাখতে হবে, তারা একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে দলের এজেন্ডা আকারে যদি আপনি সবসময় আপনার জায়গায় অনড় থাকেন, তাহলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটা খুব দুরূহ হয়ে যাবে। তবে পরে আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নেয় বিএনপি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আসামিপক্ষের শুনানির জন্য আগামীকাল 29 জুলাই দিন ধার্য করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে রংপুরের আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় লাশ পোড়ানো এবং লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলার মোট 17 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। 1 ঘণ্টারও বেশি সময় শুনানি করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। শহীদ আবু সাঈদের মামলার 4 শুনানি অর্থাৎ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। যে 30 জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে, তাদের মধ্যে 6 জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিল, বাকি 24 জন পলাতক। 24 জনের পক্ষে 4 জন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন। 6 জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 7 আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 2 জন, 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7 এছাড়া লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ 5 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার 3 জনকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ধার্য তারিখে আমরা পিডব্লিউর আবেদন করেছিলাম, যেহেতু তারা স্থানীয় একটা মামলায় আটক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে এই মামলায় গ্রেফতারি দেখানো হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখা সম্ভব হতো না বললেন নাহিদ। জুলাই আন্দোলন কয়েকজন ছাত্রের নয়, মন্তব্য ফখরুলের। জুলাই সনদ হবে বাংলাদেশের পথ চলা ঐতিহাসিক দলিল বললেন আলী রিয়াজ। কমিশন বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট বিএনপি। এবং আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামিপক্ষ স্টেট ডিফেন্সের শুনানি কাল।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।